হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অভিক্স এক্সক্লুসিভ। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের যে প্রবন্ধগুলি আছে সৈয়দ মুস্তফা আলী রচিত, তার মধ্যে একটি প্রবন্ধ, সেটি হচ্ছে আড্ডা। এর আগের তিনটি প্রবন্ধ আমি আলোচনা করেছি, অর্থাৎ বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ। এই প্রবন্ধগুলি আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং তার প্রশ্ন উত্তর 2, 3 এবং 5 মার্কের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিয়েছি। লিঙ্কটি ক্লিক করলেই তোমরা একটি প্লেলিস্টেই একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বাংলার সমস্ত গল্প, কবিতা, নাটক এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের যে প্রবন্ধগুলি আছে সবগুলি তোমরা পেয়ে যাবে। আড্ডা প্রবন্ধটি যেহেতু অনেকটি বড়, সেহেতু এটি দুটি পার্টে আলোচনা করব। আজকে আলোচনা করব প্রথম পার্ট নিয়ে। আড্ডা, এই আড্ডা শব্দটির অর্থ আমরা বাঙালিরা প্রত্যেকেই জানি। আড্ডা বলতে গল্প গুজব করার জায়গা, অর্থাৎ যেখানে আমরা সমস্ত বন্ধু বান্ধবীরা এক জায়গায় বসে বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করি, সেটাকেই আমরা আড্ডা বলে থাকি। তো চলো আমরা তাহলে শুরু করি আড্ডা প্রবন্ধটি। আড্ডা সম্বন্ধে সম্প্রতি কয়েকটি উত্তম উত্তম লেখা বাংলায় বেরোনোর পর ইংরেজিতেও দেখলাম আড্ডা হামলা চালিয়েছে। চণ্ডীমণ্ডপের ভস্তাজ এবং জমিদার হাভেলির মৌলভী যেন হঠাৎ কোট পাতলুন, এই কোট পাতলুন কথার অর্থ হচ্ছে ফুল প্যান্ট, কামিজ, কামিজ কথার অর্থ হচ্ছে জামা, পরে গটগট করে স্টেটসম্যান অফিসে ঢুকলেন। স্টেটসম্যান একটি ইংরেজি পত্রিকার নাম। আমার তাতে আনন্দই হলো। এখানে কার আনন্দ হলো? প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলীর আনন্দ হলো। এবার কি কারণে, কেন আনন্দ হলো আমরা একটু জানব। আড্ডা সম্পর্কে কয়েকটি ভালো লেখা বাংলায় বেরোবার পরে লেখকের চোখে পড়ে ইংরেজিতেও আড্ডা সম্পর্কে যেন লেখা বেরোচ্ছে। এ যেন চণ্ডীমণ্ডপের ভট্টাচার্য মশাই এবং জমিদার হাভেলির মৌলভী হঠাৎ কোট প্যান্ট কামিজ পরে গটগট করে স্টেটসম্যান অফিসে ঢুকছেন। আড্ডার এই যে প্রসারতা বাড়ছে, সেটাতেই প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলীর বড় আনন্দ হলো, বা এটাই হচ্ছে তার আনন্দের কারণ। কিন্তু এই সম্পর্কে একটি বিষয়ে আমার কিঞ্চিত বক্তব্য আছে। কিঞ্চিত কথার অর্থ হচ্ছে সামান্য। তাহলে আড্ডা সম্পর্কে প্রাবন্ধিকের সামান্য কিছু বক্তব্য আমরা দেখতে পাবো। আড্ডাবাজরা বলতে চান বাংলার বাইরে নাকি আড্ডা নেই। কথাটা ঠিক, আবার ভুলও। অর্থাৎ লেখকের মতে এদেশের আড্ডাবাজরা বলেন যে বাংলার বাইরে নাকি আড্ডা নেই। লেখকের মতে আড্ডাবাজদের এরূপ কথা যেমন ঠিক, তেমন ভুলও আছে। তুলনা দিয়ে নিবেদন করছি, তাহলে একটা তুলনা দিয়ে এটার বর্ণনা করছি। যেমন সিন্ধু নদ উজিয়ে যে মাছ ধরা পড়ে তার নাম পাল্লা, অতি উপাদেয় মৎস্য। এখানে সিন্ধু নদটা কোথায়? ভারত উপমহাদেশের গুরুত্বপূর্ণ নদী এবং পাকিস্তানের দীর্ঘতম ও বৃহত্তম নদী হল এই সিন্ধু নদ। উপাদেয় এই শব্দটার অর্থ হচ্ছে সুস্বাদু। নর্মদা উজিয়ে ভরত শহরে যে মাছ ধরা পড়ে তার নাম মদার, সেও উপাদেয় মৎস্য। আর গঙ্গা পদ্মা উজিয়ে যে মাছ বাঙালিকে আকুল উতলা করে তোলে তার নাম হচ্ছে ইলিশ। খোট্টা মাপকে দিয়ে মুল্লুকে পৌঁছানোর পর তার নাম হয় আবার হিলসা। তাহলে এখানেই প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী একই মাছের বিভিন্ন নামের কথা তিনি বলেছেন। অর্থাৎ অতি উপাদেয় বা সুস্বাদু এই ইলিশ মাছের নাম স্থানভেদে ভিন্ন। যেমন সিন্ধু নদ থেকে যে মাছ ধরা হয় সেটার নাম হচ্ছে পাল্লা, অর্থাৎ ইলিশের আর একটা নাম হচ্ছে পাল্লা,
যেটা সিন্ধু নদ থেকে ধরা হয়। নর্মদা নদী থেকে ধরা ইলিশ মাছের নাম আবার হয়ে যায় মদার। গঙ্গা পদ্মা থেকে ধরা বাঙালির প্রিয় এই মাছ হয়ে যায় আবার ইলিশ। আবার খোট্টা মুলুকি এর নাম আবার হিলসা। এখানে ভরজ এটি নর্মদা নদীর তীরে এক প্রাচীন বন্দর। বর্তমানে এটি গুজরাটে অবস্থিত। উপর্যুক্ত সর্বমৎস্য একই বস্তু, অর্থাৎ উপরের সব মাছই একই, দেশভেদে ভিন্ন ভিন্ন নাম। তফাৎ মাত্র এইটুকু যে সর্ষে বাটা আর ফালি ফালি কাঁচা লঙ্কা দিয়ে আমরা যেরকম ইলিশ দেবীর পুজো দিই, বাদবাকিরা ওরকম ধারা পারে না। অর্থাৎ আড্ডা বহু দেশেই আছে, শুধু আমাদের মতো তরিবধ করে, তরিবধ কথার অর্থ হচ্ছে আদব কায়দা, অর্থাৎ শুধু আমাদের মতো তরিবধ করে রসিয়ে রসিয়ে চাখতে তারা জানে না। অপিচ, অপিচ কথার অর্থ হচ্ছে তবুও, ভুললে চলবে না, অর্থাৎ তবুও ভুললে চলবে না। সিন্ধিরা আমাদের সর্ষে ইলিশ খেয়ে নাক সিটকে বলেন, কি উমদা চিজকে বরবাদ করে দিলে। ভৃগকুচ্ছের অর্থাৎ ভরচের মহাজনগণও সিন্ধির রান্না পাল্লা খেয়ে আল্লাহ আল্লাহ বলে রোদন করেন, অর্থাৎ কান্না করেন। অর্থাৎ এখানে প্রাবন্ধিক আড্ডার নানান প্রকার নাম নিয়ে আলোচনা করতে গিয়ে লেখক বলেছেন, ইলিশ মাছ বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত, তবে বাঙালিরা ইলিশ মাছ যে পদ্ধতিতে রান্না করে অন্যরা সেই পদ্ধতিতে করতে পারে না। অর্থাৎ একই মাছ ইলিশের রন্ধন পদ্ধতির বিভিন্নতা প্রসঙ্গে লেখক এই কথাটি বলেছেন। কে সূক্ষ্ম নিরপেক্ষ বিচার করবে? এই যে রসবস্তু, অর্থাৎ ইলিশ মাছের যে এরকম রান্না হয়, কে এর নিরপেক্ষ বিচার করবে, সূক্ষ্ম নিরপেক্ষ বিচার করবে? এই যে রসবস্তু, এবং আমার মতে ভোজন রস সর্বরসের রসরাজ, এবং প্রাবন্ধিকের মতে ভোজন রস অর্থাৎ খেতে পেলেই হলো, এর থেকে আর কিছু বেশি চাই না। তাই কায়রোর আড্ডাবাজরা বলেন একমাত্র তারাই নাকি আড্ডা দিতে জানেন। কায়রো কোথায়? মিশরের রাজধানীর নাম হচ্ছে কায়রো। অর্থাৎ কায়রোর আড্ডাবাজরা বলেন যে কেবলমাত্র তারাই নাকি আড্ডা দিতে জানেন। কায়রোর আড্ডা কখনো কোনো অবস্থাতেই কারো বাড়িতে বসে না। আড্ডাবাজরা বলেন তাতে করে আড্ডার নিরপেক্ষতা কিংবা বলুন গণতন্ত্র লোপ পায়। কারণ যার বাড়িতে আড্ডা বসলো তিনি পানটা, আঁশটা, খিচুড়িটা, ইলিশ ভাজাটা, আবার ইলিশ, সুশীল পাঠক ক্ষমা করো, ওই বস্তুটির প্রতি আমার মারাত্মক দুর্বলতা আছে। বেহেস্তের মানে স্বর্গের বর্ণনাতে ইলিশের উল্লেখ নেই বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে সেথায় যাবার কণামাত্র বাসনা আমার নেই। ফিরি ইলিশ, আবার ওখান থেকে বলি ইলিশ ভাজাটা ফিরি দেন বলে তাকে সবাই যেন একটু বড্ড বেশি তোয়াজ করে। তোয়াজ কথার অর্থ হচ্ছে তোষামত করা বা সম্মান করা। আড্ডা গোত্রের মিশরি নিকস্যি মহাশয়েরা বলেন বাড়ির আড্ডায় মেল মেলে না। অর্থাৎ কায়রোর আড্ডাবাজদের মতে কেবল তারাই নাকি সঠিকভাবে আড্ডা দিতে জানেন। তাদের আড্ডা আবার কোনো অবস্থাতেই কোনো ব্যক্তি বিশেষের বাড়িতে বসবেই না। এর কারণ আড্ডার সঙ্গে সঙ্গে কিছু খানা পিনার ব্যবস্থাও থাকে। খালি পেটে তো আড্ডা জমে না। যার বাড়িতে আড্ডা বসে সেই ব্যক্তি যদি পানটা, খিচুড়িটা বা ইলিশ ভাজাটার ব্যবস্থা করে দেন আড্ডাবাজদের জন্য, তবে আড্ডার সবাই যেন তাকে একটু বেশি তোয়াজ করতে থাকে। এর ফলে আড্ডাটা অনেক সময় ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়তে পারে। তখন সেই আড্ডায় আর ব্যক্তি নিরপেক্ষতা বজায় থাকে না। গণতন্ত্রের প্রধান শর্ত নিরপেক্ষতা বজায় রাখা, সেই শর্ত এক্ষেত্রে লঙ্ঘিত হয়। এই কারণেই কায়রোর আড্ডাবাজরা বলেন তাদের আড্ডার নিরপেক্ষতা বা গণতন্ত্র বজায় রাখতেই কোনো ব্যক্তির বাড়িতে আড্ডা বসে না। তারপর দেখো অপিচ, পশ্য পশ্য, পশ্য পশ্য কথার অর্থ হচ্ছে দেখো, কোনো কাফেতে যদি আড্ডা বসে তবে সেখানে কেউ কাউকে খয়ের খা বানাতে পারে না। খয়ের খা কথার অর্থ হচ্ছে তোষামত করা বা সম্মান করা। যেন পুরীর মন্দির জাতপাত নেই, সব ভাই সব বেরোদার। বেরোদার কথাটি এসেছে ব্রাদার থেকে, মানে ভাই বা আত্মীয় স্বজনের কথা এখানে বলতে চেয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এই বাড়ির গিন্নি মুখ পোড়া মিনসেরা ওঠে না কেন,
কখনো শুনিয়ে বা কখনো আভাসে ইঙ্গিতে জানিয়ে অকারণে অকালে আড্ডার গলায় ছুরি চালাতে পারেন না। তার চেয়ে দেখো দেখিনি, দিব্যি কাফেতে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছ, পছন্দ মাফিক মমলেট কটলেট খাচ্ছ, আড্ডা জমজমাট ভরভরাট হয়ে উঠেছে। কেউ বাড়ি যাবার নামটি পর্যন্ত করছে না, কারো গিন্নি এসে উপস্থিত হবেন সে ভয়ও নেই। আর চাই কি? অর্থাৎ কায়রো শহরের মানুষেরা কাফেতে আড্ডা দিতে পছন্দ করে, তার কারণ সেখানে গৃহকর্তার গিন্নির তরফ থেকে দীর্ঘমেয়াদে চলা আড্ডা নিয়ে অসন্তোষ প্রকাশের কোনো সুযোগ নেই। ঘন্টার পর ঘন্টা খাওয়া দাওয়া করতে করতে জমজমাট আড্ডা, বাড়ি ফেরার তাগিদ নেই, গৃহিণীদের বা বাড়ির গিন্নিদের উপস্থিত হওয়ারও কোনো সম্ভাবনা নেই। শতকরা 90 জন কায়রোবাসী আড্ডাবাজ এবং তার 10 আনা পরিমাণ অর্ধেক জীবন কাটায় কাফেতে বসে আড্ডা মেরে। আমাদের আড্ডা বসত ক্যাফে দ্য নীল বা নীল নদ কাফেতে। কফির দাম 6 পয়সা ফি পাত্তর, রাবড়ির মতো ঘন, কিন্তু দুধ চাইলেই চিত্তির। চিত্তির কথার অর্থ হচ্ছে অবাক। রাবড়ি বলতে বোঝায় চিনি মিশ্রিত দুধ দিয়ে চাপ চাপ স্বরে প্রস্তুত মিষ্টান্ন বিশেষ। সবাই কালো কফি খায়, তাই দুধের কোনো ব্যবস্থা নেই। কিচ্ছু ঘাবড়াবেন না, দুদিনেই আপনার অভ্যাস হয়ে যাবে। কালো কফি খেলে রঙ ভি ফর্সা হয়। অর্থাৎ লেখকের মতে শতকরা 90 জন কায়রোবাসী আড্ডাবাজ এবং তার 10 আনা পরিমাণ অর্ধেক জীবন কাটায় এই কাফেতে আড্ডা মেরে। এরপরেই লেখক বলেন, নীলনদ কাফেতে এক পাত্র কফির মূল্য ছিল 6 পয়সা, রাবড়ির মতো ঘন সেই কফি। তবে কোনো দুধ সেখানে পাওয়া যাবে না, অর্থাৎ কফি হবে দুধহীন। স্বাভাবিক কারণেই সেই কফির রং কালো। তবে এ নিয়ে চিন্তার কিছু নেই, দুদিন যেতে না যেতেই ওই কালো কফি পানেই সবাই অভ্যাস হয়ে যায়, কোনো অসুবিধাই তাদের হয় না। সেই সঙ্গে লেখক জানান যে কালো কফি পান করলে নাকি গায়ের রং ফর্সা হয়ে যায়। আমাদের আড্ডাটা বসত কাফের উত্তর পূর্ব কোণে, কাউন্টারের একেবারে গা ঘেঁষে। হরেক জাতের চিড়িয়া, এই চিড়িয়া কথার অর্থ হচ্ছে পাখি, এখানে পাখি বলতে মানুষদেরকে বোঝাচ্ছে, বিভিন্ন মানুষেরা আসতো সেই আড্ডায়। হরবকত মৌজুদ থাকতো। হরবকত কথার অর্থ হচ্ছে সব সময়, আর মৌজুদ মানে হচ্ছে মজুদ থাকতো মানে জমা থাকতো। তাহলে সব সময় সেই আড্ডায় বিভিন্ন ধরনের মানুষ মজুদ থাকতো এবং লেখকদের আড্ডাটা বসতো ঠিক উত্তর পূর্ব কোণে কাউন্টারের গা ঘেঁষে। রমজান বে আর সজ্জাদ এফেন্দি খাঁটি মিশরি মুসলমান, ওয়াহাব আতিয়া কপ্ট খ্রিস্টান, অর্থাৎ ততোধিক খাঁটি মিশরি, কারণ তার শরীরে রয়েছে ফারাওদের রক্ত। ফারাও কাদের বলা হতো? মিশরের রাজাদের ফারাও নামে আখ্যা দেওয়া হতো। জুর্নো ফরাসি, কিন্তু কপুরুষ ধরে কায়রোর হাওয়া বিষাক্ত করছে কেউ জানে না। অতি উত্তম আরবি কবিতা লেখে, আর সেই কবিতার আসল বক্তব্য হচ্ছে সে তলোয়ার চালিয়ে 2.5 ডজন বেদুইনকে ঘায়েল করে প্রিয়াটাকে উটের উপর তুলে মরুভূমির দিক দিগন্তে বিলীন হয়ে যাচ্ছে। যদিও আমরা সবাই জানতাম জুর্নো যেটুকু মরুভূমি দেখেছে সে পিরামিড বেড়াতে গিয়ে, তাও জীবনে একবার মাত্র। যদিও পিরামিড কায়রো থেকে মাত্র 5 মাইল দূরে। উট কখনো চড়েনি, ট্রামের ঝাঁকুনিতেই সে বমি করে ফেলে। আর তলোয়ার, তওবা তওবা। অর্থাৎ লেখকদের আড্ডাবাজ বন্ধুদের মধ্যে একজন ছিলেন হচ্ছে জুর্নো। তিনি জাতিগতভাবে ফরাসি হলেও বেশ কয়েক পুরুষ ধরেই তিনি কায়রোতে বসবাস করছেন। জুর্নো একজন কবি এবং তিনি আরবি ভাষায় ভালো কবিতা লেখেন। তার কবিতার মূল কথা হলো তিনি তলোয়ার চালিয়ে 2.5 ডজন বেদুইনকে ঘায়েল করে প্রিয়াকে উটের উপর তুলে মরুভূমির দিক দিগন্তে বিলীন হয়ে যাচ্ছেন। তবে লেখক ও তার আড্ডাবাজ বন্ধুরা জানতেন যে জুর্নো মরুভূমি দেখেছেন কেবল পিরামিড দেখতে গিয়ে, তাও জীবনে একবার। উট তো তিনি কখনোই চড়েননি, এমনকি ট্রামের ঝাঁকুনিতেই তিনি বমি করে ফেলেন। আর তলোয়ার চালানোর কথা তো ভাবাই যায় না। অর্থাৎ জুর্নোর কবিতার বক্তব্যের সঙ্গে তার আচরণের বা কৃতকর্মের কোনো বাস্তবতা নেই। তারপরে দেখো, মার্কোস জাতি গ্রিক, বেশি নয়
কুল্লে 2500 বৎসর ধরে, কুল্লে কথার অর্থ হচ্ছে সব মিলিয়ে তারা মিশরেই আছে। মিশর রানী, গ্রিক রমণী ক্লিওপাত্রা, ক্লিওপাত্রা হচ্ছে ক্লিওপেট্রা, সঙ্গে তার নাকি খোশ কুটুম্বিতা আছে। হবেও বা, কারণ প্রায়ই ব্যবসাতে দাও মেরেছে বলে ফালতু এবং ফ্রিতে এক রোদ কফি খাইয়ে দিত। রোদ শব্দের অর্থ এখানে কাপ। তাতে করে কাফের গণতন্ত্র ক্ষুণ্ণ হতো না, কারণ মার্কোসকে কাইটটা ফেলাইলেও ও আড্ডার ঝগড়া কাজিয়ায় সে কোসমিনকালে মানে কখনো হিস্সা নিত না, অংশগ্রহণ করতো না। বেশিরভাগ সময় চেয়ারে হেলানে মাথা রেখে আকাশের দিকে হা করে ঘুমোতো, কিংবা খবরের কাগজ থেকে তুলোর ফটকা বাজারের তেজি মন্দির, বুল অ্যান্ড বিয়ার, হাল হকিকত মুখস্থ করত। হাল হকিকত কথার অর্থ হচ্ছে একবারে সমস্ত কিছু। অর্থাৎ ক্যাফে দ্য নীলে লেখকদের আড্ডাবাজ দলের একজন সঙ্গী ছিলেন মার্কোস। তিনি জাতিতে গ্রিক হলেও প্রায় 2.5 বছর ধরে তারা মিশরেই আছেন। গ্রিক রমণী, মিশরের সর্বশেষ ফারাও ক্লিওপাত্রার সঙ্গে নাকি তাদের দারুণ কুটুম্বিতা ছিল। কাফের গণতন্ত্র ক্ষুণ্ণ না করেই মার্কোস ব্যবসার লাভ থেকে প্রাপ্ত অর্থের বন্ধুদের মাঝে মাঝেই খাইয়ে দিতেন। কাফের কোনো রকম ঝগড়া ঝামেলায় তিনি অংশগ্রহণ করতেন না। তিনি ছিলেন একদম নির্বিবাদী মানুষ। আড্ডায় এসেও অধিকাংশ সময়তেই তিনি চেয়ারে হেলানে মাথা রেখে আকাশের দিকে তাকিয়ে হা করে ঘুমোতেন। কখনো আবার খবরের কাগজে তুলোর ফটকা বাজারের তেজি মন্দর অর্থাৎ বুল অ্যান্ড বিয়ার অর্থাৎ শেয়ার বাজারের সমস্ত জিনিস তিনি খবর মুখস্থ রাখতেন। তারপর দেখো, আর বাংলাদেশের তাবৎ চণ্ডীমণ্ডপ, বেবাগ জমিদার, বেবাগ কথার অর্থ হচ্ছে সমস্ত, হাবেলের আড্ডার প্রতিভ হিসাবে আপনাদের আশীর্বাদে আর শ্রীগুরুর কৃপায় ধুলি এ অধম। আমার বাড়ির নিতান্ত গা ঘেঁষে বলে নিছক কফি পানার্থে কথার অর্থ হচ্ছে পান করার জন্য ওই কাফেতে আমি রোজ সকাল সন্ধ্যা যেতুম। বিদেশ বিভুঁই, কাউকে বড় একটা চিনি নে, ছন্নের মতো হেথা হোথা ঘুরে বেড়াই। আর দেশ ভ্রমণ যে কীরকম পীড়াদায়ক প্রতিষ্ঠান সে সম্বন্ধে একখানা প্রামাণিক কেতাব লিখব বলে মনে মনে পাঁয়তারা কষি। এমন সময় হঠাৎ খেয়াল গেল কাফের কোণের আড্ডাটির দিকে। লক্ষ্য করিনি যে কফি পানটা ওদের নিতান্ত গৌণকর্ম, ওরা আসলে আড্ডাবাজ। অর্থাৎ লেখক কায়রোর যে বাড়িতে থাকতেন সেই বাড়ির গা ঘেঁষেই কাফে দ্য নীল বা নীলনদ কাফেটি অবস্থিত ছিল। তাই নিছক কফি পানের উদ্দেশ্যেই লেখক প্রতিদিন সকাল সন্ধ্যায় ওই কাফেতে যেতেন। কায়রোতে তখনও লেখক কাউকে বড় একটা চিনতেন না, ছন্নছাড়ার মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন। আর দেশভ্রমণ যে কতটা পীড়াদায়ক সেই বিষয়ে কেতাব লিখবেন বলে ভাবছিলেন। এমন সময়তেই তার খেয়াল পড়েছিল নীলনদ কাফের উত্তর পূর্ব কোণের কাউন্টারের গা ঘেঁষে বসা আড্ডাটির দিকে, যাদের কাজ ছিল কি, কফি পানটা ওদের ছিল গৌণকর্ম, আসলে তাদের উদ্দেশ্য ছিল যে সারাদিন আড্ডা মারা। আম্মু যে আড্ডাবাজ সে তত্ত্বটা ওদের মনে ঝিলিক দিয়ে গেল একই ব্রাহ্ম মুহূর্তে। সে মহলগণের বর্ণনা আমি আর কি দেব, সুরসিক পাঠক তুমি নিশ্চয়ই জানো। শ্রীহরি শ্রী রাধাতে, ইউসুফ জোলেখাতে, লায়লি মজনুতে, ত্রিস্থান ইজোলদেতে কি করে প্রথম চারি চক্ষু বিনিময় হয়েছিল। কি ব্যাকুলতা, কি গভীর তৃষা তাদের, কি মহা ভবিষ্যতের প্রগাঢ় সুখ স্বপ্ন তাদের, কি মরুতির পার হয়ে সুধা শ্যামলিম নীলাম্বুজে আবগাহনানন্দ সে দৃষ্টি বিনিময়ে ছিল। অর্থাৎ বাড়ির নিতান্ত কাছে হওয়ায় সকাল সন্ধ্যা প্রতিদিন কাফেতে যাওয়া আসা করতে করতেই লেখকের নজরে যায় কাফের কোণের আড্ডাটির দিকে। আর হঠাৎই সেই আড্ডারত মানুষগুলিরও নজর পড়ে যায় প্রাবন্ধিকের দিকে। প্রাবন্ধিক কৌতুক করেই বলেছেন তাই, শ্রীহরি যেমন শ্রীরাধাতে, ইউসুফ যেমন জুলেখাতে, লায়লা যেমন মজনুতে, ত্রিস্থান যেমন ইজোলদতে চার চোখের বিনিময় হয়েছিল, সেই ব্যাকুলতা, গভীর তৃষা ও ভবিষ্যতের প্রগাঢ় সুখ স্বপ্ন তাদের দৃষ্টিও বিনিময়েও ছিল। এক ফরাসি কবি বলেছেন, প্রেমের সবচেয়ে মহান দিবস সেদিন যেদিন প্রথম বলেছিলুম আমি তোমাকে ভালোবাসি। তত্ত্বটা হৃদয়ঙ্গম হলো সেই ব্রাহ্ম মুহূর্তে।
অর্থাৎ এই যে গভীর তৃষা এবং ভবিষ্যতের প্রগাঢ় সুখস্বপ্ন, এই একই অনুভূতি লেখক উপলব্ধি করেছিলেন ক্যাফে দ্য নীলের আড্ডাবাজদের সঙ্গে তার দৃষ্টি বিনিময়ের মুহূর্তে, যা লেখকের মনে হয়েছিল এক ব্রাহ্ম মুহূর্ত। আড্ডাবাজদের মিলনের সেই মহামুহূর্তে লেখক যেন উপলব্ধি করতে পেরেছিলেন ফরাসি কবির লেখা এই তত্ত্বটি, যে প্রেমের সবচেয়ে মহান দিবস সেদিন যেদিন প্রথম বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি। তাবা, তুলসী, গঙ্গাজল নিয়ে আসুন, স্পর্শ করে বলবো। ৩ লহমাও লাগেনি, মানে খুব কম সময় লেগেছিল এই ব্রাত্যের উপনয়ন। এই ব্রাত্যের উপনয়ন কথার অর্থ হচ্ছে পৈতা হয়ে গেল। বেদ, শাখা, ঋষি স্থির হয়ে গেলেন। সোজা বাংলায় বলে জাতে উঠে গেলুম। অমিয়া ছানিয়া নয়ন হানিয়া বললুম একরোদ কফি দেন তো। অর্থাৎ ক্যাফে দ্য নীলে নিয়মিত যাতায়াত করতে করতেই এক কোণায় প্রাবন্ধিক লক্ষ্য করেছিলেন বেশ কিছু আড্ডাবাজদের। লেখক যখন তাদের বোঝার চেষ্টা করেছিলেন, তারাও সেই সময় লেখকের দিকে তাকিয়েছিল। এক ব্রহ্ম মুহূর্তে উভয় পক্ষের মধ্যে এই দৃষ্টি বিনিময় আড্ডাবাজদের মধ্যে লেখকের গ্রহণযোগ্যতাকে সুনিশ্চিত করেছিল। আর লেখক কৌতুক করে তাই বলেছিলেন, তার ফলে তিনি জাতে উঠে গিয়েছিলেন। আড্ডার মেম্বাররা একে অন্যের দিকে তাকিয়ে পরিতোষের স্মিত হাস্য, পরিতোষ কথার অর্থ হচ্ছে আনন্দ, স্মিত হাস্য কথার অর্থ হচ্ছে হালকা হাসি, বিকশিত করলেন। ভাবখানা ভুল লক্ষ্যে বাছা হয়নি। অর্থাৎ লেখক নীলনদ কাফেতে প্রথম যখন যেতেন তখন সেখানকার কারোর সঙ্গে লেখকের যোগাযোগ ছিল না। তবে যখন সেই কাফের আড্ডাবাজদের সঙ্গে তার সাক্ষাৎ হয়, তখন অল্প সময়ে সেখানকার আড্ডাবাজরাও বুঝে যায় যে বক্তা নিজেও একজন ভালো আড্ডাবাজ। অর্থাৎ লেখক যে আড্ডাবাজ সে কথা প্রসঙ্গে লেখক বলেছেন যে ভাবখানা মনে হচ্ছিল যে ভুল লোককে বাছা হয়নি। কাফের ছোকরাটা পর্যন্ত ব্যাপারটা বুঝে গিয়েছে। আমার ছন্নছাড়া ভাবটা তার চোখে বহু পূর্বেই ধরা পড়েছিল। রোদ পরিবেশন করার সময় নীলনদ ডেল্টার মতো মুখ হা করে হেসে আমি যে অতিশয় ভদ্রলোক, অর্থাৎ জোর টিপস দিই সে কথাটা বলে আড্ডার সামনে আমার কেসটা রেকমেন্ড করলো বা সুপারিশ করলো। অর্থাৎ কায়রোর ক্যাফে দ্য নীলে অন্যান্য আড্ডাবাজদের মতো লেখকও একজন আড্ডাবাজ, তবে তিনি ছিলেন নবীন। তিনি নিছক কফি পানার্থে প্রতিদিন সকাল সন্ধ্যায় উক্ত কাফেতে যেতেন। সেখানেই একদিন কাফের উত্তর পূর্ব কোণের আড্ডাটি তার নজরে আসে। সেখানে এক ব্রাহ্ম মুহূর্তে আড্ডাবাজদের সঙ্গে লেখকের চোখাচোখি হয় এবং আড্ডায় সদস্য হতে আর দেরি হয় না লেখকের। আড্ডার সদস্যরা পরস্পরের দিকে তাকিয়ে পরিতোষের স্মিত হাস্য বিনিময় করে বুঝিয়ে দেন যে লেখককে আড্ডার সদস্যরূপে বিবেচনা করে তারা ভুল ব্যক্তিকে বাছেননি। এমনকি উক্ত কাফের ছোকরাটি পর্যন্ত বিষয়টা অনুভব করেছিল। বক্তা তথা লেখকের ছন্নছাড়া ভাবটাও ছোকরা অনুভব করেছিল। তাই রোদ পরিবেশন করার সময় সহস্যে আড্ডার সকলের সামনে লেখকের কেস রেকমেন্ড করে বলেছিল যে লেখক অতিশয় ভদ্রলোক এবং জোর টিপস দেন। জূর্ণ তাড়া লাগিয়ে বললেন যে যা যা ছোড়া, মেলা জ্যাঠামো করিস না। আমার দিকে তাকিয়ে বললেন, খাস আরবি বলেন আপনি? রবি ঠাকুর বলেছেন, এ তো বলি সিক্ত পক্ষ দুটি চক্ষু দিয়া সমস্ত লাঞ্ছনা যেন লইল মুছিয়া বিদেশির অঙ্গ হতে। ঠিক সেই ধরনেই আমার দিকে তাকিয়ে জূর্ণ যেন আমার প্রবাস লাঞ্ছনা এক থাবড়ায় ঝেড়ে ফেললেন আমার অঙ্গ থেকে। আমি কিন্তু মনে মনে বললাম, ইয়া আল্লাহ, 13 দিনের আরবিকে যদি এরা বলে খাসা, তবে এরা নিশ্চয়ই খানদানি মনীষী। করজোরে বললুম, ভারতবর্ষের নীতি সত্য বলবে, প্রিয় বলবে, অপ্রিয় সত্য বলবে না। আপনাদের নীতি দেখছি আরও এক কদম এগিয়ে গিয়েছে, প্রিয় সত্যও বলবে। অর্থাৎ ক্যাফে দ্য নীলে নতুন আড্ডাবাজ রূপে লেখকের যুক্ত হওয়ার সময় লেখকের হয়ে কেস রেকমেন্ড করেন কাফের ছোকরাটি। সেই সময় আড্ডাবাজ জূর্ণ লেখকের উদ্দেশ্যে বলেন যে লেখক খাসা আরবি বলেন। জূর্ণর কথায় লেখকের প্রবাস লাঞ্ছনা যেন এক মুহূর্তে মরে যায়। এমন সময় বক্তা তথা লেখক মনে মনে কিছু কথা বলেন। লেখক মনে মনে ঈশ্বরের উদ্দেশ্যে বলেন যে অল্প কয়েকদিনের আরবিকে যদি তারা খাসা বলে প্রশংসা করেন, তারা তবে অবশ্যই খানদানি বা অভিজাত মানুষ হবেন। এরপরেই বক্তা হাতজোড় করে আড্ডাবাজদের উদ্দেশ্যে বলেন, ভারতবর্ষের নীতিই হলো সত্য ও প্রিয় কথা বলা, অপ্রিয় সত্য কথা না বলা। তবে তারা
অর্থাৎ আরবিরা আরও এক পায়ে গিয়ে তারা অপ্রিয় সত্যও উচ্চারণ করেন। আড্ডা তো পার্লিমেন্ট নয়, তাই হরবকত কথার পিঠে কথা চলবে এমন কোনো কসম দিব্যি নেই। দুম করে রমজান রে বললে, আমার মামা। আমি মনে মনে বললুম, যজ্ঞিদাসের মামা। হজ করতে গিয়েছিলেন ৮ বছর। সেখানে জন কয়েক ভারতীয়দের সঙ্গে তার আলাপ হয়। তারা নাকি ৫ ওয়াক্ত নামাজ পড়তো আর বাদবাকি তামাম দিনরাত, মানে সমস্ত দিনরাত, সারা দিনরাত এক চায়ের দোকানে বসে কিচিরমিচির করতো শালিক পাখির মতো। তবে তারা নাকি কোন এক প্রদেশের, বেঙ্গালা না বাংলা কি যেন, আমার ঠিক মনে নেই। উৎসাহে উত্তেজনায় ফেটে গিয়ে চৌচির হয়ে আমি শুধালাম, বাঙালা? অর্থাৎ রমজান বে যখন অশুদ্ধ উচ্চারণে বাংলাকে বিঙালা বা বাঙালি বলতে থাকেন, তখন লেখক সৈয়দ মুজতবা আলী মনে মনে আনন্দিত ও উত্তেজিত হয়ে ওঠেন এবং উত্তেজনার বশেই তিনি রমজানকে জিজ্ঞেস করেন যে তিনি যে প্রদেশের কথা বলছেন সেটা বাংলা কিনা। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ তারপরে সেই রমজান রে বলল, হ্যাঁ তারা হচ্ছে বাঙালি। আমি চোখ বন্ধ করে বললুম, শ্রী রামকৃষ্ণদেব, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম বাঙালি, কিন্তু কই কখনো তো এত গর্ব অনুভব করিনি যে আমি বাঙালি। এই যে নমস্য মহাজনরা মক্কা শহরে আড্ডাবাজ হিসেবে নাম করতে পেরেছেন, নিশ্চয়ই বিস্তর মাথার ঘাম পায়ে ফেলে তারা আলবৎ শ্রীহট্ট, নোয়াখালী, চাটগাঁ, কাছাড়ের বাঙালি খালাসি, পশ্চিমবঙ্গের কলিকাতা নগরীর উপকণ্ঠে খিদিরপুরে আড্ডা মারতে শিখে হেলায় মক্কা করিলা জয়। অর্থাৎ ক্যাফে দ্য নীলে রমজান বের মুখে যখন আড্ডাবাজ হিসেবে বাঙালির প্রশংসা শোনেন, তখন আড্ডাবাজ হিসেবে নিজেও গর্ব অনুভব করেন সৈয়দ মুজতবা আলী। লেখক ভাবেননি যে সুদূর কায়রো মুলুকে বসে তার জাত ভাইদের প্রশংসা শুনবেন, তাই তার কাছে এই বিষয়টি গর্বের মনে হয়েছে। আস্তে আস্তে চেয়ার থেকে উঠে ডান হাত বুকের উপর রেখে মাথা নিচু করে অতিশয় সবিনয় কণ্ঠে বললুম, হ্যাঁ আমিও বাঙালি। গ্রিক সদস্য মার্কোস প্রথম পরিচয়ের সময় একবার মাত্র সালাম আলাইক করে খবরের কাগজের পিছনে ডুব মেরেছিলেন। তার কানে কিছু যাচ্ছিল কিনা জানি নে। আমি ভাবলুম রাশভারী লোক হবে মনে হয়, অর্থাৎ গম্ভীর লোক হবে মনে হয়। হয়তো ভাবছেন নতুন মেম্বার হলে কি তাকে নতুন জামাইয়ের মতো কাঁধে তুলে ধেই ধেই করে নাচতে হবে। একথা আড্ডার কনস্টিটিউশনে লেখে নাই। মুখের উপর থেকে খবরের কাগজ সরিয়ে বললেন, আরে দাও মেরেছি, একটা শ্যাম্পেন হবে নাকি, আমাদের নতুন মেম্বার এসেছে তাই। কাউন্টারের পিছনে দাঁড়িয়েছিলেন মালিক, তার দিকে তাকিয়ে বাঁ হাত গোল করে বোতল ধরার মুদ্রা দেখিয়ে ডান হাত দিয়ে দেখালেন ফোয়ারার জল লাফানোর মুদ্রা। ম্যানেজার কুললে 2 ডিগ্রি কাত করে ঘাড় নড়ালো। আমি ভয়ে ভয়ে বললুম, এই দোকানে তো মদ বেচার লাইসেন্স নেই। মার্কোস বললেন, কাফের পিছনে তার ড্রয়িং রুমে বেটা সব বেচে, আফিম থেকে শুরু করে ককেইন, হেরোইন, হশিশ, যা চাও। ছোকরাকে বললেন, আর একটা তামাক সাজিয়ে দিও। বলে কি কায়রোতে তামাক? স্বপ্ন নু, মায়া নু, মতিভ্রম নু। অর্থাৎ স্বপ্ননু মায়ানু মতিভ্রমণু কথাটির অর্থ হচ্ছে স্বপ্ন নয়, মায়া নয়, মতিভ্রম নয়। ক্যাফে দ্য নীল এর আড্ডার অন্যতম সদস্য গ্রিক মার্কোস ইঙ্গিতে কাউন্টারের পিছনে দাঁড়িয়ে থাকা কাফের মালিকের কাছে শ্যাম্পেন চাইছিলেন। লেখক বিস্ময়ের সঙ্গে যখন বলেন যে সেই দোকানে মদ বিক্রি করার লাইসেন্স নেই, মার্কোস তার প্রত্যুত্তর দেন যে কাফের পিছনে ড্রয়িং রুমে আফিম পাওয়া যায়, ককেইন পাওয়া যায়, হিরোইন, হাশিশ সব কিছু পাওয়া যায়। একই সঙ্গে তিনি কফি পরিবেশনকারী ছেলেটিকে তামাক সাজাতে বলেন। এতে লেখকের বিস্ময় আরও বেড়ে যায় এবং তার মনে হয় যে তিনি যা দেখছেন তা স্বপ্ন, মায়া কিংবা মতিভ্রম কোনোটা নয় তো। হ্যাঁ, দিব্যি ফর্সি হুকো এলো।
তবে হনুমানের ন্যাজের মতো 3.5 গুজি দরবারি নল নয়, আর সমস্ত জিনিসটার গঠন কেমন যেন ভোঁতা ভোঁতা। জোরের কাজ করা আমাদের ফর্সি কেমন যেন একটু নাজুক মোলায়েম হয়, এদের যেন একটু গাইয়া। তবে হ্যাঁ, চিলিমটা দেখে ভক্তি হলো। ইয়া ডাবর পরিমাণ, এক পো তামাক হেসে খেলে আর ভিতর থানা গাড়তে পারে। তাওয়াও আছে। আগুনের বেলা অবশ্যই আমি টিকের ধিকি ধিকি গোলাপি গরম প্রত্যাশা করিনি, কারণ কাবুলেও দেখেছি টিকে বানানোর গুহ্য তথ্য সেখানকার রসিকেরাও জানেন না। কায়রোর কাফেতে হুকো দেখে লেখকের ভক্তি হয়নি, কিন্তু চিলিম তার মনোযোগ আকর্ষণ করে নেয়, কারণ সেটার চেহারা ছিল বেশ বড়। এক পোয়া তামাক হেসে খেলে তার ভেতরে দিব্যি রাখা যেত। আর যা খুশবাই বেরোলো, তা রেস দীর্ঘ 14 বছর পরেও যেন আমার নাকে লেগে আছে। পাঠক, তুমি নিশ্চয়ই জানো সুগন্ধি ইজিপশিয়ান সিগারেট ভুবন বিখ্যাত, মানে পৃথিবী বিখ্যাত ইজিপশিয়ান সিগারেট। কিন্তু কখনো কি ভেবে দেখেছো, বিশেষ করে মিশরি সুগন্ধি সিগারেট তরিবোধ করে বানাতে শিখলো কি করে? তরিবোধ কথার অর্থ হচ্ছে আদব কায়দা, আইস। সে সম্বন্ধে ঈষৎ গবেষণা করা যাক। এক সিগারেটে বানানোর পিছনে বিস্তর ইতিহাস, এন্তার রাজনীতি, দেদার রসায়নশাস্ত্র লুক্কায়িত আছে। এন্তার কথার অর্থ হচ্ছে প্রচুর, আর দেদার কথার অর্থ কিন্তু প্রচুর। অর্থাৎ ইজিপশিয়ান সিগারেট তার সৌগন্ধের জন্য ভুবন বিখ্যাত। তবে মিশরেই কেন এমন সুগন্ধি সিগারেট তৈরি হয়? লেখকের হাতে মিশরীয়রা যে পৃথিবী বিখ্যাত সৌগন্ধযুক্ত সিগারেট বানাতে পারে, তার পশ্চাতে যেমন বিস্তর ইতিহাস আছে, তেমনই আছে রাজনৈতিক কৌশল এবং রসায়নশাস্ত্রের জ্ঞান। আজকের ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আমি আসব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে বন্ধুরা, প্রত্যেকে ভালো থেকো।